আজকের খেলা ঘুরিয়ে দিল আদিত্য। হ্যাঁ, আজকের খেলাটা একবারে ঘুরিয়ে অন্য পথে পরিচালনা করলো আদিত্য। আদিত্যের অসাধ্য কেরামতিতে আমরা আজকে গর্বিত। আজকের পর্বে আমরা সেটাই দেখতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি সুদীপা তার কলেজে গেছে এবং কলেজে সবার মধ্যে মিলেমিশে আবারও একাকার হয়ে গেছে। এত একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে দেখে প্রত্যেকে কিন্তু গর্বিত, প্রত্যেকে কিন্তু আনন্দিত। তো সুদীপা গিয়েছে একটা মৃতদেহকে পরীক্ষা করার জন্য। তো সেখানে শেখার জন্য, সেই ক্লাসের জন্য, অ্যানাটমির ক্লাস। তখন সবাই ভয় করতে শুরু করে দেয়, কিন্তু সুদীপা সামনের দিকে এগিয়ে যায়। তখন সবাই মিলে বকাবকি করতে লাগে, বাবা মানে সবারই গলা টানা আসতে শুরু করে দেয় মৃতদেহ দেখে। তখন সুদীপা সবাইকে বুঝিয়ে বলে, দেখো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, ওই মৃতদেহ তো আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে সাহায্য করছে, আমাদেরকে মানুষের ভিতরে কি আছে না আছে সবগুলোকে চেনাচ্ছে, যাতে আমরা অন্য অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি, স্বাভাবিক করতে পারি। তখন স্যার বলতে লাগে, দেখো সুদীপা তুমি এক কাজ করো, তুমি কাটো, তুমি সব কিছুটা করো, কারণ প্রত্যেক বছর এরকম দেখে দেখে না আমার ভালো লাগে না। তখন সুদীপা একেবারে সুনিপুণ হাতে তার সমস্ত কার্যক্ষমতা কিন্তু প্রয়োগ করে এবং সেখান থেকে কিন্তু সফল হয়। অন্যদিকে দেখতে পাচ্ছি যে কুন্তলা বেরিয়ে যাচ্ছে এবং তখন ঋতব স্যার বলছে যে আমার না খুব ভয় ভয় করছে, সুদীপাকে আপনি একটু বলেন না, আপনি একটু বলেন না, আপনি একটু বলে দেন। তখন কুন্তলা বলতে লাগে, না বাবা আমার বলার দরকার নেই, তোমাকে যেটা আমি বললাম তুমি সেটাই করো, বাকি শক্তি তো আমি যোগাবো। এই বলে কিন্তু কুন্তলা তাকে আশীর্বাদ করে সেখান থেকে আস্তে আস্তে করে সামনের দিকে সরে যায় আর মনে মনে ভাবতে লাগে, চালটা যে আমি চেলেছি সেটা তো খুব বড় একটা চাল, আমি তোমাকে শক্তি যোগাবো, আমি এমনভাবে সুদীপাকে মানে প্যাচের মধ্যে ফেলবো, বাকিটা আমার কাজ হয়ে যাবে, তীর থেকে ধনুকটাকে আমি বার করে দিয়েছি, এইবার দেখো খেলা। এই বলে কিন্তু কুন্তলা নিজের মনে মনে কিন্তু প্রচন্ড ফুর্তিতে আনন্দে মেতে উঠেছে এবং দুটো মানুষকে যে আলাদা করতে পেরে কুন্তলা কতটা শান্তি পাচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে দেখতে পাচ্ছি সেই জায়গাতেই স্যার যখন দেখলো যে সুদীপা বেরিয়ে আসছে, স্যার তখনই তার সামনে গিয়ে মানে তার সামনে ফোন করার অভিনয় করতে লাগলো। সুদীপা তখন তার কাছে গিয়ে বলতে লাগে, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ওই দিনে ওই রকমভাবে যদি আপনাকে না পেতাম, আপনি যদি এতটা হেল্প না করতেন, তাহলে কিন্তু সত্যি আমি কি করতাম বুঝতে পারছি না। তখন স্যার বলতে লাগে, এত ফর্মালিটিসের কি দরকার আছে, এত ফর্মালিটিসের দরকার নেই। তখন সুদীপা বলতে লাগে, না স্যার তবুও আপনি আমাকে হেল্প করেছেন যা, সেটা কিন্তু অতুলনীয়, আপনাকে কখনো ধন্যবাদ দিয়ে ছোট করতে পারি না। তখন স্যার তার অবাক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে রয়েছে। সুদীপা তখন বলতে লাগে, থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আসি। তখন স্যার বলতে লাগে, সুদীপা শোনো না, আমার একটা কথা আছে, তুমি না ওই সামনের ক্যাফে রয়েছে না একটা কলেজের সামনে, ওই ক্যাফেটাতে একটু আসবে, আমার একটু প্রয়োজন ছিল, দরকার ছিল। তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে, স্যার কেন আমার ক্যাফেতে ডাকলো, কি দরকার আছে, একটা স্টুডেন্টের সঙ্গে পার্সোনাল কি দরকার থাকতে পারে। তখন সুদীপা মনের খাতায় যখন এমন কথা প্রতিচ্ছবি ভাসাতে লাগে, তখন স্যার বলতে লাগে, তুমি কিছু মনে করো না সুদীপা, আমারটা আর্জেন্ট। তখন সুদীপা বলতে লাগে, সত্যিই স্যার আপনার আর্জেন্ট তো? তখন স্যার বলতে লাগে, হ্যাঁ আর্জেন্ট বলি তো তোমাকে বলছি, তুমি একটু এসো প্লিজ, এসো প্লিজ, আমি তোমার জন্য ওয়েট করবো, আই উইল বি ওয়েট। তখন সুদীপা বলতে লাগে, ঠিক আছে স্যার আমি যাব। মানে সুদীপার যাওয়ার ইচ্ছা নেই, তবুও কিন্তু সে স্যারের কথা সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই ক্যানঘানি আমরা কিছু আর ভালো লাগছে না, পছন্দই হচ্ছে না। যে মানুষটা উপকার করে, যে মানুষটা সবার জন্য উপকার করে, সেই মানুষের প্রতি কেন এত মানুষ মানে অত্যাচার করে, ভুল বোঝে আমি বুঝতে পারি না। সে ভালোর জন্য করলে কিন্তু খারাপই হয়ে যায়। আজকে সুদীপা কিভাবে তাকে সঞ্চারীকে বাঁচিয়ে নিয়েছে, আজকে সঞ্চারী সুদীপার প্রতি একেবারে বিরক্ত, সুদীপার প্রতি একেবারে অন্যরকম মতামতে করছে। এদিকে অনির্বাণ বলছে, দেখো সঞ্চারী ওই মেয়েটাই কিন্তু তোমাকে আজকে বাঁচিয়ে নিল, নয়তো কিন্তু বড় মা তোমাকে সত্যি থেকে বার করে দিত। তখন সঞ্চারী বলতে, বাঁচিয়ে নিল আমাকে, ওই অনাথ মেয়ে আমাকে কি বাঁচাবে আমাকে, ও বাঁচিয়ে নিল না, ওর সম্মান, ওর মর্যাদা, ওর প্রতিপত্তি, ও হিরো হতে চেয়েছে তাই না, ওর প্রতিপত্তি সবকিছু ও তৈরি করে নিল, ও আমাকে বাঁচায়নি। ও আদিত্যের চোখে ভালো হওয়ার জন্য, আদিত্যের চোখে মহান হওয়ার জন্য, পরীর মতো হওয়ার জন্য ও এইসব কাণ্ড কারখানাগুলো করেছে, ও সবার চোখে ভালো হওয়ার জন্য এগুলো করেছে, আর আমাকে বাঁচায়নি। তুমি কি দিয়েছো আমাকে? আমি চুরি করেছি, কার জন্য চুরি করেছি? আমি তো তোমার জন্য চুরি করেছি, আমি যা কিছু করেছি, আজকে এত বড় অন্যায় অফিসারগুলো করছি, সব তোমার জন্য করছি অনির্বাণ, তোমার জন্য করছি। একটা ভাই কিনা আইপিএস অফিসার, আর একটা ভাই কি বড় একটা আর্মি অফিসার, তুমি কে? তুমি একটা নিকম্মার ঢেকি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি কোনোদিন আমার হাতে দুটো টাকা দিতে পেরেছো, দুটো পয়সা দিতে পেরেছো, শখ করে দুটো জিনিস কিনে এনে দিতে পেরেছো? আর তোমার কাছে আমি কি করে থাকবো বলো? আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই বলে সঞ্চারী নিজের মনের কথাগুলো, নিজের মনের দুঃখ কষ্টগুলো অনির্বাণের সামনে বলতে ব্যস্ত হয়ে পড়ে আর বলতে লাগে, সুদীপা তোমাকে আমি ছাড়বো না, তোমাকে কোনোদিন ছাড়বো না আমি। তোমার প্রতি আমার যে
ঘৃণা সেটা আরো বেড়ে গেছে। এই ফ্যামিলিকে আমি শেষ করে দেবো, বিশেষ করে সুদীপাকে আমি শেষ করে দেবো। এই অনাথ একটা মেয়ে কিনা আমাকে বাঁচিয়ে নিয়েছে। তখন অনির্বাণ বলতে লাগে, চুপ করো সঞ্চারী, তুমি চুপ করো, মেয়েটা তোমাকে উপকার করেছে, তোমাকে হেল্প করেছে, তোমাকে বাঁচিয়েছে। কিন্তু সঞ্চারী একেবারে অনির্বাণের গলার কলারটা ধরে বলতে লাগে, না 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 না, আমি সুদীপাকে কোনোদিন ছাড়বো না, কোনোদিন ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। আর তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার জীবনে তুমি কিচ্ছু করতে পারবে না। তখন অনির্বাণ বলতে লাগে, হ্যাঁ আমি পারবো সঞ্চারী, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। তখন সঞ্চারী বলতে লাগে, হ্যাঁ তুমি তো পারবে, অবশ্যই তুমি পারবে। কখন পারবে? আমি যখন চিতায় উঠবো, সেই চিতায় ওঠার পরে তুমি সব পারবে, সব পারবে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি একটা অকম্মার নিকম্মার ডেকে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই বলে কিন্তু সঞ্চারী মনে মনে কিন্তু প্রচন্ড কষ্ট পেতে লাগে। আর তার সাথে সাথে কিন্তু ওই সুদীপার নামে যা নয় তাই করে বলতে লাগে, একটা অনাথ মেয়ে কিনা আমাকে বাঁচিয়ে নিয়েছে, তাই না সুদীপা, তোমার অবস্থা খারাপ করছে। এই বলে সুদীপার প্রতি প্রচন্ড ঘৃণা তার মনের মধ্যে কিন্তু পোষণ করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কলেজের স্যার কিন্তু বসে রয়েছে সেই ক্যাফেতে, আর হঠাৎ করে সেখানে সুদীপা পৌঁছালে সুদীপার হাতে কিন্তু একটা ফুলের তোড়া নিয়ে দেওয়ার জন্য রওনা হয়ে যায়। আর সেই মুহূর্তটাকে, সেই যে গোপন মুহূর্ত, সেই যে স্পেশাল মুহূর্ত স্যার এবং সুদীপার মধ্যে যে স্পেশাল মুহূর্ত, সেই স্পেশাল মুহূর্তটা কিন্তু ক্যামেরা বন্দি করতে শুরু করে দেয় কুন্তলা। এবং ক্যামেরা বন্দি শুধু করেইনি, ক্যামেরাটা করার পরবর্তী মুহূর্তে কিন্তু আদিত্যের ফোনে সেটাকে মেসেজ করে দেয় প্রাইভেট নাম্বার হিসেবে। আর কুন্তলা মনে মনে ভাবতে লাগে, তীর এবার বেরিয়ে গেছে, এবার খেলাটা জমবে, এবার খেলাটা জমবে। এই বলে কিন্তু কুন্তলা মনে মনে কিন্তু প্রচন্ড আনন্দিত হতে শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছি আদিত্য, সে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা মেসেজ ফোনে ফোনে নোটিফিকেশন আসার শব্দে সে গাড়িটা থামায়, দেখে অবাক হয়ে যায় সুদীপা এবং আদিত্য, তাদের মধ্যে এতটা সুদীপা এবং ঋতব স্যারের মধ্যে এতটা সম্পর্ক তৈরি হয়েছে না। আদিত্য মানতেই পারছে না। আদিত্য বলতে লাগে, সুদীপা তুমি এমন, সুদীপা তুমি এমন। সুদীপার বিষয়ে এরকম মন্তব্য করতে, এরকম ভাবনা চিন্তা করতে আদিত্যের কিন্তু প্রচন্ড বাজছে, কারণ সে সুদীপাকে ভালোবাসে, কিন্তু সে তো চোখে ভুল দেখছে না। তখন আদিত্য বলতে লাগে, ঠিক আছে এই ক্যাফেটা তো কলেজের একদম সামনে, তাহলে আমি একটু ঘুরে নিজের চোখেই দেখে যাই। এই বলে কিন্তু আদিত্য সেখান থেকে চলে আসে কলেজের সেই ক্যাফেতে। আর ওদিকে দেখতে পাচ্ছি স্যারের সঙ্গে কিন্তু কথা বলতে ব্যস্ত হয়ে রয়েছে সুদীপা। সুদীপাকে স্যার বলছে, সুদীপা আমি জানি তোমার পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি সব জানি। তুমি তুমি প্রচণ্ড ভূমিকম্পে যে অনাথ হয়ে গিয়েছিলে, তারপরে তোমার বাবা মারা গিয়েছে রিসেন্ট, তারপরে তোমার ওখান থেকে আবার চৌধুরী পরিবারে বিয়ে হয়েছে, এই যে পুরো স্ট্রাকচারটা কুন্তলা যা যা বলেছে সবগুলো কিন্তু তার সাথে বলতে শুরু করে দেয়। আর এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন স্যার একটা কার্ড এগিয়ে দেয়, বলতে লাগে, এটা একটা লেডিস হোস্টেলের কার্ড রয়েছে, এই হোস্টেলের কার্ডটা তুমি রেখে দাও সুদীপা। আমি বুঝতে পারছি তোমার স্বামীর সঙ্গে তোমার বনাবনি ঠিক ভালো নেই, তোমার স্বামীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, তোমার শ্বশুরবাড়ির সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, সেক্ষেত্রে এই যে হোস্টেলটার কথা বলছি, এখানে খুব সেফ, খুব অল্প খরচ এবং খুব ভালো তুমি থাকতে পারবে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, স্যার আপনি অনেক কিছু আমার সম্পর্কে জেনে ফেলেছেন, থ্যাংক ইউ স্যার, কিন্তু আপনি একটা জিনিস ভালো বোঝেননি, সেটা হচ্ছে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়। আমার স্বামী আমাকে সবসময় হেল্প করে, আমাকে একেবারে সবসময় চোখে চোখে রেখে দেয়, আমাকে সমস্ত জায়গায় সর্বতভাবে সর্বতভাবে আমাকে হেল্প করে। আর এমন যে সিচুয়েশন, দুজনের মধ্যে কথোপকথন, সেটা কিন্তু আদিত্য এসে দেখে অবাক হয়ে যায়। সুদীপা তুমি এরকম, সুদীপা তুমি এরকম। সুদীপার প্রতি একটা আলাদা আলাদা একটা খারাপ লাগা কাজ করতে শুরু করে দেয়। সুদীপা তাহলে তুমি তুমি সুদীপা আদিত্যের মাথার মধ্যে কোনো কাজ করছে না। আদিত্য তখন সেখান থেকে সেই বিষয়টা সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে যায়। কার ভালো লাগে বলো, কার ভালো লাগে নিজের প্রিয় মানুষটি যদি অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে, কার ভালো লাগে? সেই আদিত্য সেই ভাবনাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং রাস্তায় গিয়ে মনে মনে প্রচন্ড কষ্ট পেতে শুরু করে দেয় যে, না সুদীপা তুমি এরকম আমি কখনো ভাবতে পারতাম না। ঋতব স্যার এবং সুদীপার মধ্যে তাহলে নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে। এবং আদিত্যের মনে পড়তে লাগে ওই ঋতব স্যার এবং সুদীপার সঙ্গে কাটানো ঘটা যে সমস্ত মুহূর্তগুলো সে চোখে দেখেছিল, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তার মনের খাতায়, মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। না, এটা তো আমি মানতেই পারছি না, সুদীপা এরকম না। কিন্তু আদিত্যের আবারও একটা, কেমন আইপিএস অফিসার, ওর তো মনের মধ্যে আরও একটা জিজ্ঞাসা চলে এসছে যে, হ্যাঁ তাহলে এই যে ভিডিওটা, এই যে স্পেশাল মুহূর্তের ভিডিওটা কে আমাকে পোস্ট করলো, এটা তো প্রাইভেট নাম্বার থেকে এসছে, তাহলে কি ওই ভিডিওটি দেওয়ার জন্য সে কি এই প্ল্যানিংগুলো করেছে, সে কি বন্দোবস্তগুলো করেছে যাতে আমাকে ভিডিও করে দিতে পারে? আদিত্যের মনে কিন্তু সন্দেহের জটা জল কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে তখন সুদীপা প্রচন্ড রেগে গেছে। সুদীপা বলতে লাগে, স্যার আপনি আমাকে নিয়ে অনেক চিন্তা করেছেন, অনেক ভাবনা করেছেন, কিন্তু একটা কথা বলে দিই স্যার, আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আপনি আমাকে হেল্প করেছিলেন আমার পার্সোনাল বিষয়, বিশেষ করে আমার ফ্যামিলির পার্সোনাল বিষয়, আমার স্বামীর, আমার হাজব্যান্ডের পার্সোনাল বিষয় আমি বাইরের কোনো লোকের সাথে শেয়ার করতে চাই না। যেহেতু স্যার আপনি আমার গুরুজন, আপনি আমার একান্ত গুরুজন, আপনি আমাকে সাহায্য করেছেন, সেই জন্য আমি আপনাকে এতটা কথা বলছি। কিন্তু স্যার আপনি প্লিজ আমাদের পার্সোনাল বিষয় নিয়ে মাথা গলাবেন না। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো, আমাদের বন্ডিং, এবং ওই মানুষটা আদিত্য,
ওই মানুষটা আমাকে সর্বতোভাবে আমাকে আমার দায়িত্বগুলো সর্বতোভাবে পালন করে, তামাম পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও আমার জন্য উনি সব কিছু করেন। এই বলে কিন্তু সুদীপা আদিত্যের সম্পর্কে ভালো ভালো কথা বলে একেবারে স্যারকে সেখানে নাকানু চবানি খাইয়ে সেখান থেকে বলতে লাগে, স্যার আমি তাহলে আসছি। তখন স্যার ওঠার মুহূর্তে আবার বলতে লাগে, সুদীপা তুমি এই কার্ডটা রেখে দাও, তোমার কার্ডের প্রয়োজন হবে। কিন্তু সুদীপা বলতে লাগে, দেখুন স্যার কার্ড আমি রেখে দিচ্ছি, কিন্তু এরকমটা প্রয়োজন পড়বে না। আর আপনি ওইদিনকে যে দেখেছিলেন যে হাসপাতালে গিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, সেখানে আমার আর আমার স্বামীর সম্পর্কের কোনো সমস্যা ছিল না, আমার আর আদিত্যের সম্পর্কের কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমাদের ফ্যামিলির বা অন্য কারণ। সেক্ষেত্রে ওই রকম একটা সিচুয়েশনে কারোর মাথা ভালো থাকে না, ঠিক থাকে না, সেই জন্যই আপনি ওই সমস্ত বিষয়গুলো দেখেছিলেন। তো স্যার আমি আসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আরেকবার বলছি আমাদের পার্সোনাল বিষয় নিয়ে আপনি নাক গলাবেন না, কারণ এটা আমার এবং আমার হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, সেক্ষেত্রে আপনি নাক গলাবেন না। এই বলে সুদীপা সেখান থেকে বেরিয়ে যায়। তখন স্যার ফুলের তোয়াটা নিয়ে বসে পড়ে আর মনে মনে ভাবতে লাগে, সুদীপা তুমি তো আমারই, তুমি যতই যাই বলো, তুমি মিথ্যে কথা বললে আমাকে, সুদীপা তুমি আমাকে মিথ্যে কথা বললে, তোমার আর তোমার স্বামীর সম্পর্ক ভালো নাই, এই অ্যাডভান্টেজটা আমি নেবো, এই অ্যাডভান্টেজ সুবিধা নেবো। তো এইরকম করে স্যার কিন্তু মনে মনে কিন্তু মনের খাতায় মনের পাতায় সুদীপার প্রতি প্রচন্ড প্রেম ভালোবাসা ইমোশনাল ভাব কিন্তু তার মনের খাতায় ফোটাতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে পরমা সে কিন্তু ঘরের মধ্যে বসে রয়েছে, সে ঘরের মধ্যে প্রচন্ড রোনাজারি করতে শুরু করে দেয়, না 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 আমি এখানে থাকবোই না, আমি এখানে থাকবোই না, আমি এখানে কি করে সহ্য করে থাকবো, না না আমি সহ্য করতে পারবো না। এই বলে পরমা যখন প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে, তখনই হঠাৎ করে তার আয়নায় দেখতে পাচ্ছি সেখানে আদিত্য এসে দাঁড়িয়েছে। আর আদিত্য এসে দাঁড়ানোর পরবর্তী মুহূর্তে আদিত্যের কথায় এতক্ষণ চিন্তা করছিল পরমা যে আদিত্যকে সে ভুলতে পারছে না, তাই জন্য সেই বাড়ি ছেড়ে চলে যাবে। এমন সময় আদিত্য এসে দাঁড়ায়, তখন আদিত্যকে দেখে শুধু পরমা বলতে লাগে যে আদিত্য আমি হেরে গেলাম, আদিত্য আমি হেরে গেলাম। তখন সেখানে আদিত্য বলতে লাগে, দেখো দোষ কিন্তু তোমারই, দোষ আমি কি করেছি, আমার কিন্তু কোনো দোষ নেই। তখন পরমা বলতে লাগে, হ্যাঁ দোষ আমারই, কিন্তু শুধু আমি একাদোষী নয় আদিত্য, তুমিও দোষী। আমি দেখো এই তোমাকে ভালোবেসে আমি সেই যন্ত্রণাটা আমি নিজে ভেঙে ভেঙে কুড়ে কুড়ে খাচ্ছি, কিন্তু তুমি সুখী আছো আদিত্য, তুমি সুখী আছো। তখন আদিত্য বলতে লাগে, হ্যাঁ আমি সুখী হই বা না হই, আমি সুদীপার সঙ্গেই থাকবো, সুদীপার সঙ্গে আমি সারাটা জীবন কাটাবো। তুমি যদি চলে যেতে চাও তুমি চলে যাও। তো তখন পরমা বলতে লাগে, হ্যাঁ আমি চলে যাবো। এই বলে পরমা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে লাগে এবং চোখটা ঢেকে ফেলে। হঠাৎ করে সে চোখটা খোলার পরবর্তী মুহূর্তে দেখে সেখানে আদিত্য নেই। তখন পরমা প্রচন্ড চিৎকার করতে লাগে, আদিত্য তুমি কোথায় গেলে, আদিত্য তুমি কোথায় গেলে, আদিত্য তুমি কোথায় গেলে, না আমার এই জীবন আমি রাখবো না, আমি এই জীবনটা শেষ করে দেবো। হঠাৎ করেই সুদীপার কথাটা তার মনে পড়ে যায়। সুদীপা কি বলেছিল যে এই জীবনটা অনেক বড়, এই জীবনে বেঁচে থাকাটাই সবচেয়ে বড়, কোনো কারণে কোনো পরিস্থিতির শিকার হয়ে কখনো মারা যাওয়াটা সলিউশন হতে পারে না, সেক্ষেত্রে আমাকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ সুদীপ আমাকে বলেছে আমাকে বেঁচে থাকতে হবে, আমি বেঁচে থাকবো, কিন্তু আমি আমার মতো করে বেঁচে থাকবো, কারোর ঘাড়ে বোঝা হয়ে থাকবো না, কারোর জন্য আমি বাঁচবো না, আমি নিজের জন্য বাঁচবো, নিজের মতো করে বাঁচবো। যে কটা দিন আমি বেঁচে থাকবো আমি নিজের মতো করে বাঁচবো, কিন্তু না আমি এখানে আর থাকবো না, এখান থেকে বাইরে বেরিয়ে যাবো। এই বলে কিন্তু যখন সে পরমা সমস্ত ব্যাগটাগুলো গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাই, হঠাৎ করে তাদের সেই বিয়ের ছবিটা পড়ে একেবারে মেঝেতে ভেঙে পড়ে যায়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অভ্র এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং পরমা আস্তে আস্তে করে সেই ভাঙা কাঁচগুলোকে কুড়িয়ে নিয়ে হাতে করে নিয়ে বলতে লাগে, অভ্র তুমি আমাকে ক্ষমা করে দিও, অভ্র তোমার প্রতি আমার কোনোদিন ভালোবাসা আসেনি, তোমার প্রতি আমার কোনোদিন ভালোবাসা আসেনি, আমার সমস্ত ভালোবাসা সমস্ত আবেগ অনুভূতি সবকিছু আদিত্যের জন্য রয়েছে, আমি এখনো আদিত্যকে ভুলতে পারিনি। অভ্র তোমার বোন এবং তোমার ভাইয়ের সংসার আমি নষ্ট হতে দেবো না, অভ্র তোমার ভাই এবং বোনের সংসার আমি নষ্ট হতে দেব না, কিন্তু আমিও তোমার জীবনে থাকতে পারবো না অভ্র, আমি থাকতে পারবো না, কারণ তোমার প্রতি আমার কোনোদিন ভালোবাসা তৈরি হয়নি অভ্র, কোনোদিন ভালোবাসা তৈরি হয়নি। আরে এমন কথা শুনতেই কিন্তু অভ্রের মনটা ভেঙে চুরমার হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছে না। এদিকে যখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তখন অভ্র ওদিক থেকে বলতে লাগে, না আমি বুঝতে পারছি পরমা তুমি যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, পরমা তোমাকে আমি মুক্ত করে দিলাম, আমি জানি আমার ভালোবাসা তোমার কাছে কোনো কোনো মানেই রাখে না, তোমার কাছে মূল্যহীন আমার ভালোবাসা, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে ধরে রাখবো কি করে, তোমাকে কি করে ধরে রাখবো পরমা, আমি ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই, আমার কাছে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই তোমাকে ধরে রাখার মতো, যাও পরমা তোমাকে আমি মুক্তি দিলাম পরমা, তুমি চলে যাও পরমা। এই বলে আদিত্য প্রচন্ড ভাঙা গলায় কষ্টে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে দেয়। আর এদিকে পরমা নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে বসে থাকে, হঠাৎ করে সে একেবারে বাইরে বেরিয়ে যায় সেখান থেকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা বাইরে বেরিয়ে এসেছে মনে মনে ভাবতে লাগে, বাহ মিস্টার চৌধুরী বাহ, অন্যদিন তো আপনি আমাকে নিতে চলে আসেন, আজকে তো আমি আপনার জন্য এখানে দাঁড়িয়ে রইলাম, কই আপনি তো আজকে আসলেন না, আজকে তো আমাকে আপনি ড্রপ করতে আসলেন না। সব কি বলবো, সব বাঁধনগুলো মনে আলগা হয়ে যাচ্ছে, সব মনে হয় সম্পর্ক শেষের পথে চলে যাচ্ছে, সব বাঁধন আমাদের মধ্যে থেকে আলগা হয়ে যাচ্ছে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি সুদীপা একটা অটো ধরে এবং অটো ধরে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি রাস্তাতে দুটো ছেলে দাঁড়িয়েছিল, একটা মহিলা যেই না তার পেনশনের টাকাটা তুলে ব্যাংকের থেকে তুলে বাইরে বেরিয়েছে, হঠাৎ করে সেই ছেলে দুটো কিন্তু গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং সে ব্যাগটা কেড়ে নেয়। তখন সেখানে ব্যাগটা কেড়ে নিয়ে যে সামনের দিকে এগিয়ে আসতে যায়, আদিত্যের চোখের সামনে পড়ে যায়। আদিত্য তখন সামনে দাঁড়ায়, তখন সেই লোক দুটো বলতে লাগে যে কি ব্যাপার, তখন ওই লোক দুটো বলতে লাগে, এই চল চল ফট এখান থেকে
চল এই বাবু আবার কি করতে, চল এখান থেকে, ফট রাস্তা ছেড়ে দে। তখন এদিকে ওই মহিলাটা প্রচন্ড কান্নায় আর্তনাদ করতে লাগে, বাবা আমার পেনশনের টাকা, বাবা আমার পেনশনের টাকাটা আমি তুলেছিলাম, আমি ওই টাকাটা না হলে আমি বাঁচতে পারবো না, ওই পেনশনের টাকাটা। তখন আদিত্য বলতে লাগে, আপনি চিন্তা করবেন না, আপনার ব্যাগ আপনি পেয়ে যাবেন। তখন ওই লোক দুটো আদিত্যের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং প্রচন্ড মারামারির মধ্যে আদিত্য তাদেরকে একদম সাবার করে দেয়, প্রচন্ড জোরে জোরে মারতে মারতে তাদেরকে একেবারে শেষ করে দেয়। আদিত্যের প্রচন্ড ফাইট, এবং তার পরবর্তী মুহূর্তে আদিত্য দেখতে পাচ্ছি যে তার মারামারির মধ্যে দিয়ে হঠাৎ করে অটোতে করে কিন্তু চলে যাচ্ছে সুদীপা, এবং আদিত্য অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছে। এর পরবর্তী পর্বে আমরা এটাই দেখতে চলেছি যে পরমা যখন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে গেছে, হঠাৎ করে কিন্তু সেখানে আদিত্য চোখে পড়ে গেছে, এবং আদিত্য পরমাকে নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, এবং গাড়ির সামনে দাঁড়িয়ে বলতে লাগে, আমি এখানে, আমরা দুজনেই মরবো, এখানে মরবো। আরে মরতে যদি হয় তুমি একা মরবে কেন পরমা, আমিও মরবো, আমিও মরবো। তখন সেখানে সুদীপা চিৎকার করতে লাগে, আরে মিস্টার চৌধুরী আপনি ছেড়ে দিন, মিস্টার চৌধুরী গাড়ি আসছে সামনে, গাড়ি আসছে। কিন্তু গাড়ির সামনে তোয়াক্কা না করে, গাড়িকে পরোয়া না করে সেখানে আদিত্য এবং পরমা একবারে দাঁড়িয়ে থাকে। পরমা তখন জোর জবরদস্তি করতে লাগে, আদিত্য ছেড়ে দাও আমাকে, আদিত্য ছেড়ে দাও আমাকে, কিন্তু ছায় না। তার পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে, ওই গাড়িতে কি সবাই চাপা পড়ে গেল নাকি অন্য কিছু হলো, কি এমন ঘটতে চলেছে পরবর্তী পর্বে, অবশ্যই আমরা জানতে পারবো পরবর্তী পর্বে। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।